সকাল রুনিয়া। শুভ সকাল জুবের। সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, সেই সাথে ইম্পর্টেন্টলি ঈদ মোবারক যারা যেখান থেকে বসেই শুনছেন দেখছেন। সম্ভাবনাময় উদযাপনের আরেকটি দিনের শুরুতে আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের সকালের বাংলাদেশের আজকের এই আয়োজনে। নামটা বলতে মানে ভুলেই গেছে, নাম হচ্ছে জুবের, আমি আছি রুনিয়া। তো আমাদের এই ঈদ উদযাপনে যেটা হচ্ছে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, অনেক তথ্য আদান প্রদান হবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের দুজন অতিথি আছেন, তাদের সাথে পরিচয় করে দেবো, কারণ তাদেরকে এই উদযাপনে যখন পেয়ে গেছি কোনোভাবেই এই আনন্দ হাতছাড়া করতে চাই না। একদমই তাই। আমাদের ডান থেকে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন নাভিদ মাহমুদ, কমেডিয়ান এবং সেই সাথে একজন প্রকৌশলী। আঁচল আছে আমাদের সাথে, আঁচল সঙ্গীত শিল্পী হিসেবে আমরা আঁচলকে অলরেডি চিনি, মার্ক রেখেছে আঁচল। শুভ সকাল দুজনকে, সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক। তো এই যে ঈদের সকালে ঘুম থেকে আপনাকে যে নিয়ে আসলাম, কেমন লাগছে এখন বলেন? খারাপ লাগছে না, ইনফ্যাক্ট আমি ঘুমাইনি, না জাস্ট কিডিং। আমি সকালে এমনি খুব ভোরে উঠি, তো খুব ভালো লাগছে এসে, এবং ভোরে এসে তো ভালো লাগে, সব খুবই ভালো লাগছে। একটা মর্নিং শো হয় আপনার রেডিওতে, যে জন্য মানুষকে ঘুম থেকে ওঠানো হয় মানুষ। রাইট, ইনফ্যাক্ট আমি তো সপ্তাহে 5 দিনই সকালে শো করি, তো আমাকে ঠিক সকাল 7টার সময় উঠাতে আসে। তো আজকে সকাল 7টার সময় উঠাতে আসে, তো আমার জন্য দিনটা খুব একটা ভিন্ন ছিল না। শুধু রাস্তায় জ্যামটা একটু কম ছিল। রাস্তায় একদমই জ্যাম নাই। আমাকে যখন বললো যে গাড়ি ফোন আমাকে 6:30টার সময় উঠানোর কথা, তো তখন আমি দেখছি 7টা বেজে গেছে, আসছে না, দেখি কারো কোনো টেনশন নাই। তাই বললাম না ভাই, আজকে ঈদের দিন, কোনো সমস্যা নেই। এখন যদি টঙ্গিতেও শো হইতো, আমার মনে হয় আমরা অন টাইমে পৌঁছে যেতাম। আঁচলের কাছে জিজ্ঞেস করবো, আঁচল হাউ ওয়াজ সেলিব্রেশন? ঈদের উদযাপন কেমন হয়েছে? চলছে ভালো, কিন্তু ঠান্ডা আর জ্বরের জন্য আর কি ঠিক মতো হচ্ছে না। ঠান্ডা জ্বর আছে তাকে বলবেন, দূরে বসতে। ঠান্ডা জ্বর আছে, অন্য কোনো কিছুর কথা কিন্তু বলেন। আচ্ছা নাভিদ ভাই, খুব কিউরিয়াস একটা বিষয়, মানে পেশাগত কারণ বলি বা যেই জন্যই বলি, 18 বছর আপনি বাংলাদেশের বাইরে ছিলেন এবং তখনকার যে ঈদগুলো ছিল দেশের বাইরে বসে উদযাপন করেছেন, ঠিক সময়টা কেমন কাটতো? একটু ভালোই কাটতো আসলে। ঈদ তো ঈদই, খুশির ঈদ। আমি 18 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। ওইখানকার ঈদ কি খুব ভালো কাটতো তাহলে? এখন এখানকার মতন না, আপনি এখন রাস্তাঘাটে এখন গরু জবাই দিতে পারবেন না, হ্যাঁ এখন ওইটা হবে না, কিন্তু ঈদ খুবই মজার হতো। আর যেটা হয় যে ঈদ উল ফিতরটা বিশেষ করে যে কবে হবে এটা নিয়ে একটা জল্পনা কল্পনা, চাঁদ দেখার উপরে নির্ভর করে। তো এরকম হতো যে একই শহরে ওই মহল্লায় কালকে ঈদ, এই মহল্লায় আজকে ঈদ, তো আমরা তাহলে হতাম ঠিক আছে 2 দিন ধরে ঈদ কাটাবো, এটা একটা মজা। তারপর আবার অফিসে বলতে হবে যে আচ্ছা কালকে যদি আমাদের ঈদ হয় তাহলে আমি আসবো না। ওরা না বুঝতে পারে না, ওরা হোয়াট ইউ মিন, তোমার একটা তোমাদের মুসলিম জগতের সবচেয়ে বড় মানে একটা ছুটি, এটা কালকে হতেও পারে না হতে পারে, সেটার ভিত্তিতে তুমি আসবে কি আসবে না আমি বুঝতে পারছি না। ওদের বোঝাতেও আমার হালুয়া বেড়ে যেত, কিন্তু ওটার মধ্যে একটা মজা। আমাদের এখানে চাঁদ দেখা কমিটি আছে, ওদেরকে তো সেটা এক্সপ্লেন করা সত্যি খুব দুষ্কর একটা বিষয়। তুমি যাও নাসার ওয়েবসাইটে যাও, চাঁদ তুমি আজকে 30 বছর পরে কোথায় আছে জানতে পারো, যে না এটা তুমি বুঝবা না, ইটস ওকে, তুমি বোঝার চেষ্টা করো না, এটা আমাদের ব্যাপার স্যাপার। তুমি জাস্ট কালকে আমি আসতেও পারি না আসতে পারি, বাস যদি দেখো আমি আসিনি বুঝবা আমার ঈদ, বুঝবা আমার ঈদ। আচ্ছা মানে একটু ওই সময়টা আপনাকে, ওই জায়গাটা আপনাকে সময়ে নিয়ন্ত্রক যন্ত্র বা যেভাবে বলি ট্রাভেল করে একটু নিয়ে যেতে চাই। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন যারা দেশের বাইরে পড়াশোনা করছেন বা পেশাগত কারণেই আছেন, তাদের ঈদের উদযাপনগুলো ঠিক কেমন কাটে এই মুহূর্তে একটু দেখে নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবু সুয়েব, যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ যেভাবে সমস্ত উৎসবে আমরা একজনকে সামিল হই, সেটা বোধহয় পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যাবে না। এখানে ঈদ যদি হলিডেতে পড়ে তাহলে খুব মজা, আমরা অনেক মজা করতে পারি, কিন্তু সাধারণত দেখা যায় যে ওয়ার্কিং ডেতে পড়েছে। এবার কুরবানি ঈদও ওয়ার্কিং ডেতে। কুরবানির ঈদ এখন যেটা মনে হয় যে ওখানকার দেশের রাস্তায় আপনি যখন হাঁটতেছেন, গরু ছাগলের হাট দেখতেছেন, সাথে মানুষজন সেলফি তুলতেছে, বলতেছে ভাই গরু না ছাগল, সেটাও তো আপনি অবশ্যই এখানে দেখতেছেন না। এখানকার ঈদ মানে হচ্ছে কোনোভাবে একদিন জাস্ট ছুটি ম্যানেজ করা, তাও অনেক সময় সেটা হয়ে ওঠে না। কিন্তু বাংলাদেশে ঈদের প্রায় 1 মাস আগের থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে ঈদের ছুটি পাবো, দেন নতুন ড্রেস কিনবো, আরও অনেক কিছু, মেয়েদের তো ম্যাচিং ড্রেসেস, জুতা সব কিছু থাকে, এগুলো করবো। তো এগুলো কোনো কিছু আসলে এখানে হয়ে ওঠে না। দেশে যখন ঈদ আসে তখন বোঝা যায় যে ঈদ আসছে। আপনি যখন রাস্তায় বের হচ্ছেন, মানুষজনকে দেখতেছেন, একটা ঈদের আমেজ আছে, কিন্তু বিদেশে সেই আমেজটা বোঝা যায় না। ঈদের আগের দিন বাংলাদেশে সবাই মিলে মেহেদি দিতাম, সকালবেলা উঠে ঘর গুছানো, দেন সবার জিনিসপত্র রেডি করে দেয়া। মন খারাপ লাগে যে ঈদ আসছে অথচ রাস্তাঘাটে
সেটা বুঝতে পারতেছি না আমরা। দেশের বাইরে আসার পর থেকে সেভাবে ঈদ আর করা হয়ে ওঠে না, কারণ ঈদের দিন তো আর এখানে বন্ধ থাকে না, কিন্তু তারপরেও উৎসবের আমেজটা আমাদের ভেতর থাকেই। এখানে হয়তো বাংলাদেশের মতো এত বড় জামাত হয় না, কিন্তু তারপরও মোটামুটি ভালোই বড় জামাত হয় এবং আমরা সেই জামাতগুলোতে যাই, ঈদের নামাজ পড়ি। দেশে থাকতে ঈদে বন্ধুদের সাথে ঘুরতে বের হতাম, ওদের বাসায় যখন ইনভাইটেশন থাকতো সেখানে যেতাম। বাংলাদেশকে খুবই মিস করি। বাংলাদেশকে এজন্য মিস করি যে আসলে বাবা মা আত্মীয় স্বজন সবাই তো বাংলাদেশে। বাংলাদেশের ঈদটা আসলে একদিনে ছিল না, বাংলাদেশের ঈদটা ছিল অলমোস্ট এক সপ্তাহ জুড়ে। তো ঈদের অনুষ্ঠান, ঈদের দিন বিভিন্ন মানুষের বাসায় যাওয়া, নতুন নতুন ড্রেস পরা, নতুন নতুন ড্রেস পরে এক এক সময় এক এক জায়গায় যাওয়া, তো এসব কিছুই আসলে মিস করি। বাংলাদেশের ঈদের আনন্দটা এখানে আমরা সেভাবে পাই না। সো আপনারা দোয়া করেন যেন আমরা কোনো না কোনো সময় যেন বাংলাদেশে সবার সাথে যে ঈদ করতে পারি। মনে পড়ে গেল তখনকার কিছু স্মৃতি? হ্যাঁ, চোখে পানি চলে না, ইটস ট্রু। হ্যাঁ, এটা যেখানে যা বলে একদম এক্স্যাক্টলি এই কথাই, যে ছুটি একদিন পাওয়া যায়, কিন্তু অবশ্যই বাংলাদেশে যেরকম ঈদ হয় সেরকম তো হচ্ছে না ওখানে, আনলেস এটা একটা পুরা মুসলিম কান্ট্রি হয়, কিন্তু আমেরিকাতে তো ওরকম না। তো সেটাই, কিন্তু ওর মধ্যে আমরা মজা খুঁজে নিতাম। এরকমও ছিল যে ঠিক আছে, যে আমাদের একটা আমেরিকাতে যেটা হয় যে সবাই প্রথমে মসজিদে যায় এবং ওখানে মেয়েরাও যায়, এটা সবচেয়ে ভালো যে সবাই যাচ্ছে, আমরা বাচ্চা টাচ্চার সাথে সবাই যাচ্ছি, এবং যেখানে না বড় জামাত হয় সেখানে আবার বড় খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এবং আমার জন্য সবচেয়ে বড় অ্যাট্রাকশন কেন জানি সিঙ্গারা থাকে ওখানে, ছোট ছোট সিঙ্গারা, এত বড় জাম্বো সাইজ সিঙ্গারা, এটা আমার জন্য বিরাট একটা অ্যাট্রাকশন। যে ঠিক আছে, ঈদের পরে কোলাকুলি হোক আর না হোক, এখন রাস্তাঘাটে যদি সবাই আমেরিকার মতন জায়গায় রাস্তায় এসে সব ছেলেরা কোলাকুলি করে, ওটা আবার ওরা অন্য চোখে দেখতে পারে, বুঝছেন, এটা একটা ব্যাপার আছে। ভিতরে কোলাকুলি করলাম, সিঙ্গারা খেলাম, এটা বড়। তারপরে আমরা সবাই একজনের পর একজন আগে থেকে বলা থাকে যে 10টা থেকে 11টা আমার বাসা, 11টা থেকে 12টা আমার বাসা, তো কাফেলার মতন সবাই ঘুরে বেড়ায়, ওই সেম লোকই, মানে সবাই সবার বাসায় যাচ্ছি, খাচ্ছি, এবার যার বাসায় লাস্ট টাইম হচ্ছে আমার বাসায় লাস্টে আসবে, জানি বেশি খাবে না, তাহলে পেট ভরে যাবে ততক্ষণ। হিসাব করে নেওয়া পুরোটা বিষয়, আমেরিকা তো সবকিছু একদম হিসাব করা, কিন্তু তবু এর মধ্যে আমরা মজাটা খুঁজে নিতাম অবশ্যই। ডলারে ঈদি ছিল, ডলারে। তাহলে তো এটা বিশাল বড় একটা পাওনা ছিল। লস, আমার একটা বাচ্চা, ওর যদি 4টা বাচ্চা থাকে, ও আমাকে একটা দিবে, আমাকে 4 জনের টাকা দিতে হবে, তো আমার তো লস বেশি, বুঝছেন না? ওর রেশিওটা কি ওইভাবেই ক্যালকুলেট করা হতো যে ওর 4টা বাচ্চা হলে ঠিক কত করে দিব আর আমার 2টা বাচ্চা কত করে? আপনার অ্যাটলিস্ট সমান তো দিতে হবে, তো আমি তো নির্ঘাত লস। এর জন্য বেশি বাচ্চা কাচ্চা থাকাও অ্যাটলিস্ট ঈদের সময় মোটামুটি লসে থাকবেন আপনি। ঈদের কথাটা মনে পড়ে গেল, এবং সেটা আবার ডলার, তো এটা কিন্তু বিশেষ একটা লসের পর্যায়ে কিন্তু এখন নাবিদ ভাইটাকে কাউন্ট করছেন। আচ্ছা, একটু আঁচলের কাছে যাই। ঈদের বিষয়টা যেহেতু আসলো, সালামি কে দিল, এদিকে কে দিল? আমি এখনো বাসায় মানে বাসা থেকে বাইরে বের হইনি, ফার্স্ট আসে, তো বাসার মধ্যেই সবাই দিয়েছে আর কি, যেটা। আচ্ছা, তো বাসার মধ্যে এই যে ছিল, কি করা হলো? কিছু করা হয়নি, আমি তো বললাম আমার জ্বর আর ঠান্ডার জন্য তো বাসাতেই ছিলাম, কোথাও যাইনি। জ্বর ঠান্ডা একটু বুঝলো না যে ঈদ আসছে? ওরকমই হয়, মানে স্পেশাল মোমেন্টেই উল্টা হয়ে যায়। তো ওর জন্য আসলে ঈদের প্ল্যানটা সবচেয়ে ভালো, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, রেস্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে। আমার একটু হিন্টও দিল যে আমি বাসা থেকে বের হইনি, যেহেতু বের হয়েছে ফার্স্টে আপনাদের সাথে দেখা, আমাদের সাথে আবার আমাকে দিকে তাকিয়ে ডলার ভাবছে, সো মেবি শি ইজ গিভিং আ হিন্ট। আচ্ছা ঠিক আছে, ডলার ভাবছে, ডলার একটা গান শুনে নেই, কোনটা শুনছি তাহলে, আরে ছোট্ট করে? ওকে, আমার একটা গান শোনাই, আনরিলিজ ট্র্যাক, এবার বের হবে। আর গানটা আমার লেখার সুর করা। ওকে। ডুবটা বৃষ্টি আর তুমি আমি, অন্ধকার ঘরে জানালায় গড়ায় বৃষ্টির পানি, তুমি আজ দূরে কেন বলো না, কাছে এসো, চলো না ঘুরে আসি, ঠিকানাহীন কোনো এক শহরে। আর একটু শুনতে চাই, এতটুকুতে মন পড়ছে না। ভুল বুঝে রাগ করে গাল ভুলিয়েছো তুমি, দূরে দূরে সরে যাও, যতটা বার কাছে আসি
জোছনার ঘাসে তারার শিশির কল্পনারা উকি দেয় বাস্তবে যখন তুমি আমি তুমি আজ দূরে কেন বলো না কাছে এসো চলো না ঘুরে আসি ঠিকানা কোনো এক শহরে 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 ও সরি আমার গলা বসা একদম ইটস ওকে, মানে It's খুবই সুন্দর, wonderful. খুবই সুন্দর। শুরু আপনি দিয়েছেন? হ্যাঁ শুরু আপনার দাও? হ্যাঁ, শুরু আর কথা। অ্যামেজিং। নাভিদ ভাই কিছুটা নস্টালজিয়ায় ভুগছিল, হচ্ছে গিয়ে ওই সময় রাগ করতো যারা বোধহয় ওই ঈদে বসে সময় দেওয়া হতো না দেশের বাইরে। আমার এসব কিছু ওখানে রাগটা কিছু ছিল না। কিছু না, আপনার কথা বলছি না, যারা করতো আর কি রাগ, যাদের আমাকে সময় নিয়ে? দেওয়া যেত না। হ্যাঁ, আমি কি ভাই এরকম আমার ভাই লং ড্রাইভে হয়তো কেউ যেতে চেতে হয়তো লং ড্রাইভ ভাই রিক্সায় উঠতে পারি না, আমার গাড়ি করতে কে পাইলেন আপনি? আমরা এই রিকশায় না উঠতে পারার গাড়ি থেকে বড় এই গল্পটা ফিরবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথিদের সাথে, নাভিদ মাহমুদ এবং সেই সাথে আঁচল আমাদের সাথে আছেন। ঈদের উদযাপন চলছে, ফিরছি এক্ষুনি। সাথেই থাকুন। বিরতির পর সকলের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। ঈদে যেহেতু উদযাপন চলছে, ঈদ মানেই ভালো লাগে এবং ঈদ মানে হচ্ছে প্রিয় মানুষগুলোকে কাছে নিয়ে বসে কিছু আড্ডা মারা। তো সেরকম দুটো কাছের মানুষকে আজকে আমরা পেয়ে গেছি সেটে। একজন হচ্ছে নাভিদ মাহমুদ এবং তার সাথে আছেন আঁচল। তো দুজনকে নতুন করে কিছু পরিচয় করানোর নেই। হ্যাঁ, একটু নাভিদ মাহমুদের কাছে একটু ফিরতে চাই। একটা লম্বা সময় আপনি দেশের বাইরে ছিলেন, যেটা আগে একবার আমরা বলেছি প্রায় 18 বছর। এই সময়ের মাঝে একটা সময় গেছে যখন আপনি একা ছিলেন, সিঙ্গেল ছিলেন, তখন হচ্ছে সুন্দরীরা আশপাশ দিয়ে ঘুরঘুর করতো, আপনার গুটুর করতো। যাই হোক, এই সময়টা যখন ঈদের উদযাপন ছিল বা বাংলাদেশে যাদের রেখে গেছেন আপনি, নিঃসন্দেহে আপনাকে মিস করতো, এটা বলাই বাহুল্য যে মিস করতো না, একদম সব নর্মাল ছিল, এটা বললেই ভুল হবে। তাদের নিয়ে জীবনের শুরু এবং একটা সময়ের পর আপনি আবার দেশে ফেরত চলে এসেছেন, when you could have a very luxurious and beautiful life being an ইঞ্জিনিয়ার যেমন ছিলেন, খুব সুন্দর একটা লাইফ হতে পারতো আপনার। দেশে এসে আপনি স্ট্যান্ড আপ কমেডি স্টাবলিশ করার চেষ্টা করেন, একদম আপনার প্রফেশনাল স্ট্রিম থেকে সরে এসে একটা ডিফারেন্ট কিছু। মানে ঠিক কেন, মানে এই এত বড় রিস্কটা ঠিক কেন? ওয়েল, আমি ওই আমেরিকা থাকতেই আমি কমেডি করতাম ওখানে, মেইন স্ট্রিম তখন ইংলিশে কমেডি করা। 2007 সালে লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যালে গিয়ে শ্রেষ্ঠ কমেডিয়ান সিলেক্টেড হই। তখন আমি কমেডি করি, তখন একবার চিন্তা করলাম, ইনফ্যাক্ট হজে গেলাম একবার, তো হজে থেকে এসে চিন্তা করলাম, আচ্ছা তখন হজে গেলে সব মানুষ যখন হজে যায় তখন মৃত্যুর কথা চিন্তা করে। হ্যাঁ, তাহলে ঠিক আছে আমি চিন্তা করলাম আমিও তো মরে যাবো একদিন, তো কী করলাম, কী দিয়ে গেলাম বা কি ইম্প্যাক্ট রেখে গেলাম। ইঞ্জিনিয়ার ছিলাম, ভালো পয়সা কামাই, বাড়ি গাড়ি আছে, ঠিক আছে ফাইন, এটা তো হচ্ছে, কিন্তু এটা তো মনে থাকবে না, কিন্তু কী ইম্প্যাক্টটা রাখতে পারি। আর যখন আমি ওখানে কমেডি শুরু করে, আমার যে মেন্টর ছিল স্যান্ডি শোর, একজন মহিলা আর কি, খুব ফেমাস, উনি আমাকে বলছে তুমি ডিফারেন্ট, তোমার কমেডি অন্যরকম, তোমার মধ্যে অনেক বলার কিছু আছে, তুমি একটা মুসলমান, তুমি একটা বাংলাদেশ থেকে এসছো, শিক্ষিত, তুমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, তুমি রিলিজিয়াস, তোমার মধ্যে অনেক কিছু বলার আছে, সো তুমি এই জিনিসটা মনে রেখে কমেডিটা করবে, এই কথাটা বলে দিয়েছিল আমাকে। তো তখনই দেখলাম যে কমেডির মাধ্যমে না আপনি এন্টারটেইন করতে পারেন, যখন আমেরিকায় কমেডি করতাম, কিন্তু তার মাঝখানে অনেক কিছু বলা যায়। যেমন 9/11-এর পরে মুসলমানদের নিয়ে একটা অন্যরকম ধারণা ছিল অনেকে, তো কমেডির মাধ্যমে আমরা মুসলমান কমেডিয়ানরা স্টেজে যখন বলতাম, ওরা ও আচ্ছা তোমরা তো আমাদের মতনই, মানে আমাদের মধ্যে মিন করছে, তোমরা নর্মাল মানুষ, আমরা যা শুনছি টিভিতে ওটা হয়তো বা দুই তিনজনের ব্যাপার স্যাপার, ইন জেনারেল তোমরাও তো সহনশীল, তোমরাও প্রতিবেশীকে ভালোবাসছো, অন্য ধর্মের মানুষকে ভালো, তো আমরা তো বুঝতাম না, আমি নিজে যা বলছিল CNN বা হোয়াট এভার ওইগুলো ইয়ে করেছিলাম। তখন দেখলাম যে কমেডি একটা বিরাট পাওয়ার আছে। তখন আমি আমার ওয়াইফ যারা, আমরা বললাম ঠিক আছে, আমরা এখনও ইয়াং আছি, বাচ্চা ছোটো আছে, আমরা চলো বাংলাদেশে যাই, বাংলাদেশে গিয়ে আমরা স্ট্যান্ড আপ কমেডিটাকে চালু করি এবং সেইটা নিয়ে এখানে আসা। তখন ওখানেও বাংলায় কিছু কমেডি করতাম, বাংলাদেশি বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালি তাদের সামনে কমেডি করতাম, কারণ একসঙ্গে বাংলাও শুরু করলাম।
তো বললাম না বাংলাদেশে আসি, এটাকে শুরু করি। এবং একটা হলো চিত্ত বিনোদন, আর দুই হলো যে এটার মাঝখানে কিন্তু অনেক আপনি সামাজিক জিনিস তুলে ধরতে পারবেন, যেটা কিন্তু আপনি হয়তো বা খুব সেন্সিটিভ একটা টপিক, এটা হয়তো আপনি তর্ক বিতর্কের মধ্যে গেলে অনেক রাগারাগি হতে পারে, কিন্তু কমেডির মধ্যে আপনি কিন্তু ব্যঙ্গ করে করে অনেক দূরে এগিয়ে যেতে পারেন। আমার হাসবে কিন্তু আমার ও আচ্ছা কথাটা মনে হয় ঠিকই, যৌতুক দেওয়াটা মনে হয় ঠিক না, আসলেই তো ঠিক বলেছেন। ইন্টারেস্টিং। তাহলে ভাই এখানে একটু মানে খুব কিউরিয়াস জানার জন্য যে তখন যাদের সামনে আপনি প্রেজেন্ট করছেন কমেডির যে স্ট্যান্ডার্ডটা ছিল বা ক্রাউডের যে স্ট্যান্ডার্ডটা ছিল, যারা নিতে পারছে বা বুঝতে পারছে, ঠিক যখন আপনি বাংলাদেশে চলে আসলেন এই সোশ্যাল নর্মসগুলো যখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তো মানুষের স্ট্যান্ডার্ড কি ওই পর্যায়ে ছিল নেয়ার মতো কমেডির মাধ্যমে, বা মানুষের মাঝে ওই অ্যাকসেপ্টেন্সটা কি ছিল কম্পেয়ার টু? অ্যাকচুয়ালি এইটা অ্যাকসেপ্টেন্স প্রত্যেকেরই আছে এবং প্রত্যেকেরই ইন্টেলেক্ট আছে। যদিও আমরা বলি অনেক সময় বলে বাংলাদেশি বুঝবে কি না, শিক্ষিত না, কিন্তু শিক্ষিত না মানে যে তার মাথায় বুদ্ধি নেই তা না। কমেডিয়ান হিসেবে আমার দায়িত্ব হলো যে এমন একটা জিনিস আলাপ করবো যেটা ওর জীবনে এটা ম্যাটার করে, সো তখনই সে হাসবে, বলে ও আচ্ছা। কারণ একটা কথা বলে যে দের ইজ নো সাচ থিং এজ ভিকটিমলেস কমেডি, ইউ আর ডুইং কমেডি আউট অফ সাম ট্র্যাজেডি। ঠিক আছে, তো আপনি যদি এখন ঢাকা শহরে এসে আমি লোডশেডিং নিয়ে কমেডি করি, প্রত্যেকটা বাংলাদেশি লোকই ও, কারণ সেও কিন্তু এটা শিকার, আমি এটা শিকার, এটা নিয়ে আমি যদি মজা করি তখন সে হাসবে। তো দায়িত্বটা একটু উল্টা আমার, দায়িত্ব কিন্তু তার না, ও কিন্তু রেডি হাসার জন্য। আমাদের তো আরও বেশি হাসার প্রয়োজন এবং হাসতে চাই, কারণ আমাদের স্ট্রেস বেশি, আমাদের টেনশন বেশি, আমাদের কষ্ট বেশি। তো প্রত্যেকটা বাঙালি কিন্তু আসলে হাসতে চায়। কমেডিয়ানের দায়িত্ব যে সে যেন এমনভাবে কিছু বলে যেটা ওর জীবনে এটাকে ম্যাটার করে। এবং হয়তো আমি যদি গিয়ে যৌতুক নিয়ে কমেডি করছি না, কিন্তু হাসির মাধ্যমে যে বোঝাচ্ছি যে এটা একটা খারাপ একটা জিনিস, এটা যদি বলি তখন সবাই শুনবে এবং হাসবে। আমার জীবনেও আমি একজনকে চিনি যে যৌতুকের শিকার হয়েছিল, তখনই সে হাসবে এবং শুধু তা না, বুঝবে যে জিনিসটা ঠিক না। ইটস লাইক আপনি যদি বিজনেসভাবে দেখেন যে আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস, আমি সার্ভিস প্রোভাইডার আর দর্শকরা হলো কনজিউমার, তো আমাকে কনজিউমার বিহেভিয়ার বুঝে আমাকে সাপ্লাই করতে হবে। দ্যাটস ইট। ইন্টারেস্টিং। আমরা যদি একটু আমাদের দেশের দিকেই তাকাই, এই যে আপনি একটা জিনিস চেষ্টা করছেন বা শুরু করার চেষ্টা করেছিলেন, আপনার পরবর্তী সময়ে আমরা যদি একটু ধারাটা দেখি, আমাদের অনেক অঞ্চল থেকে অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানের আবির্ভাব হয়েছে, যারা হয়তো আমার দেশের রেকগনিশনটা ঠিক ওইভাবে পায়নি, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে যে কিন্তু এই রেকগনিশনটা পেয়েছে। মিরাকেলের কথাই বলতেই পারি, মানে সবাই ঘরে ঘরে চিনে, যে কোনো একটা স্যাটেলাইট চ্যানেলের সুবাদেই হোক, সবাই মোটামুটি জানে। আমাদের দেশে কেন আমরা পারছি না? একসময় এনটিভি চেষ্টা করেছিল স্ট্যাবলিশ করার, বিটিভি চেষ্টা করেছিল একটা কমেডি শো পুরো ডেডিকেটেড, হ্যাঁ, এনটিভি বিটিভি দুজনই দুইটা চ্যানেল থেকেই চেষ্টা করেছে, বাংলা ভিশনও চেষ্টা করেছে। কেন ওই মাপের কেন আমরা পারছি না বলে আপনার মনে হয়? এখন মাপটা হলো আপেক্ষিক, ঠিক আছে। এখন কথা হলো যে ধরেন মিরাকেলের কথাই ধরি, ওদের ফুটপ্রিন্টটা অনেক বড়, হয়তোবা এই যারা ওখানে করছে ওরাই যদি এখানে করে, কিন্তু কয়জন ওর প্রোগ্রামটা দেখছেন, জিনিসটা আমি যদি অন্যভাবে দেখি, আবু হেনা রনি যেমন খুব ভালো, সবাই ওকে চিনে, ও যখন ওখানে গিয়ে করছে সবাই দেখছে, কারণ সবাই ওই প্রোগ্রামটা দেখছে। কিন্তু ধরেন আপনি ওকে এনে একই জিনিস বলে যে আপনি যমুনা টিভিতে করেন, আমি বলছি না যে যমুনা টিভি দেখছে না, কিন্তু হয়তো অনেকে যমুনা টিভিতে কী হচ্ছে আমি জানি না। তো যার ফলে হচ্ছে কি, যেখানে কয়েকটা ব্যাপার আছে যে চ্যানেলরা হয়তো ঠিকই চেষ্টা করেছেও। আমার একটা শো ছিল নাভিদ মাহবুব শো, 1 বছর চলেছে, কিন্তু কথা হলো যে আপনাকে এনটিভিতে ছিল, এবং যেটা হলো যে কন্টেন্ট হয়তো বা আছে, এখন কথা হলো যে এটাকে করে এটাকে প্রচারটা করতে হবে। মানে এটা তাহলে আপনি বলছেন যে গ্রুমিং এবং অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং, এই দুইটা জিনিস আসলে আমরা এখনো পিছিয়ে আছি। পিছিয়ে মানে কি, এখন তো অনেক সহজে মার্কেটিং করা যায়, এখন ডিজিটাল মার্কেটিং তো খুব সস্তা, তাই না? আপনি যদি একটা টিভি চ্যানেলে যদি একটা অনুষ্ঠান করেন, যেন আজকে সকালের প্রোগ্রামটি ধরেন, আজকে হলো ঈদের পরের দিন সকাল 7:30টায়, সবাই কেউ উঠতে চাবে না, কিন্তু যদি এখানে এমন কন্টেন্ট থাকে কোনো কারণে সবাই আঁচলকে দেখার জন্য পাগল, তাহলে যদি আঁচলের যদি ফ্যান বেসকে হিট করা হয় যে লুক শি ইজ গোয়িং টু বি হিয়ার 7:30, ওরা দিন রাত মাপ নাই, ওরা ওইসব টিভির সামনে বসে থাকবে। সো এক হলো যে হ্যাঁ অফকোর্স কন্টেন্টটা থাকতে হবে ভালো, দুই হলো মার্কেটিংটা করতে হবে ভালো করে। তার মানে কি, মানে আমি যদি জানি একটা এই অনুষ্ঠানটা বা এই শিল্পীকে আমি দেখতে চাই, মানুষ কিন্তু কেয়ার করবেন না কখন হচ্ছে বা কোন চ্যানেলে হচ্ছে, কিন্তু জানতে তো হবে ওকে। তার মানে আমরা পৌঁছাতে পারছি না মানুষের কাছে, এটা হলো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ ইকোনমিক্স ব্যাপার আছে, কারণ একটা টিভি চ্যানেল চলতে আপনার কস্ট আছে, রাইট? আপনাকে এই কস্টটা একটা মার্জিন তো আপনাকে থাকতে হবে, নাহলে তো এটা তো চ্যারিটি অর্গানাইজেশন, ফর প্রফিট অর্গানাইজেশন। সো হলে যে ওরাও দেখবে যখন যে আচ্ছা এই অনুষ্ঠানটা দিব, কিন্তু তখন হয় কি টিভি চ্যানেলরা আপনারাও জানেন যে ওরা স্পন্সর খুঁজে, তো ওইটাও আরেকটা ব্যাপার যে স্পন্সরটা আসছে কিনা, কারণ স্পন্সর আবার হিসাব করবে যে আমার আরও কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি, যে আমি এই অনুষ্ঠান দিব, ওরা কি মার্কেটিং করবে ঠিক করে, দেখবে, যদি না দেখে তো আমার টাকাটা লস। সো এখানে অনেকগুলি ব্যাপার আছে, শুধু যে কন্টেন্ট
ইজ ওয়ান পার্ট অফ ইট, অফকোর্স দ্য মেইন পার্ট অফ ইট, কিন্তু এর ছাড়াও ইকোনমিক্সের একটা বড় ব্যাপার আছে। তো যেমন আমার নাভিদ মাহবুব শোর কথাই বলি, যে এটা খুব ভালো টিআরপি ছিল, 1 বছর চলেছে, কিন্তু এটা তারপরে বন্ধ হয়ে গেছে, স্পন্সরশিপ শেষ হয়ে গেল। 1 বছর ছিল স্পন্সরশিপ, 3 মাসের জায়গায় কিন্তু 1 বছর ছিল। তো তা আবার শুরু করব, কিন্তু তখন আবার ওই বাজারের থলি নিয়ে নামতে হয়। আমি ভাবলাম যে ঠিক আছে, যে টিভি চ্যানেলই হয়তো যাবে, কিন্তু ওরাও হয়তো ব্যস্ত থাকে, আমাকে গিয়ে খুঁজতে হয় স্পন্সর। অ্যান্ড এরকম একটা স্পন্সর নাই, কিন্তু ওই একটা লং প্রসেস। তো আমি নিজে এত ব্যস্ত হয়ে গেছি যে করা হয়নি। ইন্টারেস্টিং ভাই, এই যে আপনি বলেন টিভি চ্যানেলগুলো যাওয়ার কথা ছিল যায়নি, বা আপনি চেষ্টা করেছেন আপনার জায়গা থেকে স্ট্যান্ড আপ কমেডিকে এস্টাবলিশ করার, একটা আমরা চেষ্টা করছি, আমাদেরও একটা চেষ্টা ছিল, তবে আমাদের চেষ্টাটা একটু ভিন্ন। আমরা চেষ্টা করেছি আমাদের এই যারা পরিচয় দিয়েছে, নতুন প্রজন্মের যারা আছে, তাদেরকে এক অন্য পর্যায়ে নিয়ে যাওয়া। একটু দেখিয়ে দিতে চাই আজ 9টা বেজে 30 মিনিটে স্বপ্নযাত্রায়, 9টা বেজে আপনারা স্বপ্নযাত্রায় যা দেখবেন। আমার কাছে মিরাক্কেল একটা স্বপ্নের নাম ছিল। তো ওই সময় যখন প্রাইমারিলি সিলেক্টেড হইলাম, তারপর ফাইনাল সিলেকশন হওয়ার পরে আমি ইউনিভার্সিটিতে যখন শেয়ার করলাম, ডিসকাস করলাম, তো ইউনিভার্সিটি থেকে আমাকে বলছিল যে তুমি না আসলে দেখো তোমার কিন্তু ইয়ার ড্রপ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ওই সময় আমার মধ্যে এই সেন্সটা ছিল যে আমি শুধু স্যারে বলছিলাম, স্যার আমার যাইতে হবে, আপনি শুধু আমার বলেন সর্বোচ্চ লস কতটুকু হইতে পারে, সর্বোচ্চ ত্যাগের পরিমাণ কতটুকু হইতে পারে। ভাবতাম যে আমাদের আল্লাহ তাআলা কেন তৈরি করলেন, আর এই জীবনটা কেন। মানুষ ওদেরকে খুবই নিচু চোখে দেখে, এই জন্য ওরাও চায় ওরা পরিবর্তন করুক। আসলে সব কিছু যদি সুন্দর একটা সমন্বয় না হয়, তাহলে কিন্তু যতই আপনার ট্যালেন্ট থাকুক না কেন, সেটাকে মানুষের কাছে পৌঁছানো খুব দুষ্কর হয়ে যায়। এবং আমরা কিন্তু এটাই চেষ্টা করছি ভাই, এই ট্যালেন্টটাকে একটু সোসাইটির আরো কাছে নিয়ে যাওয়ার জন্য, যে স্বপ্নের যে যাত্রা, সেই যাত্রা আজ 9টা বাজে আমরা উপস্থাপন করছি। নিঃসন্দেহে দর্শক যারা শুনছেন, যুক্ত আছেন, দেখছেন, আপনাদের সময় পেলে আপনারা দেখে নেবেন। অন দ্যাট নোট ছোট্ট একটা বিরতি নিতে চাই, বিরতির পর যখন ফিরবো আরো অনেক গল্প আছে, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশে ঈদের শুভেচ্ছা নিয়ে আমি এবং জুবাইর আছি, এবং আঁচল এবং মাহমুদ, নাভিদও আছে, নাভিদ মাহমুদ আছে। এই আপনার নামটা না মাঝে একদম গুলিয়ে যায়। আঁচলের কাছে একটু চলে যেতে চাচ্ছি, যদি একটু গান তো এখন শোনা যাবে না, অ্যালবামের কথাটা আসতে চাই। অ্যালবামের কথা কটা গান থাকছে এবার? অ্যালবামে এখন 7টা গান থাকবে আর কি, সব আমার নিজের লেখার সুর করা। কতদিন লাগলো অ্যালবামটাকে প্রিপেয়ার করতে? আমি বাংলাদেশে আইডলে গিয়েছিলাম 2013-এ, এখন 2016, সো মানে অনেক গ্যাপ বলতে গেলে, অনেক কষ্ট করা হচ্ছে। প্লাস এরকম হয়েছে মানে একটা গান, এই গানটা যেটা অলরেডি 4 বার হয়ে গেছে কম্পোজ করা, লাইক আমার পছন্দ হয় না। তো এবার মানে আমি অনেক আশাবাদী, হোপফুলি ফিঙ্গার ক্রস যাতে আরই না হয়। ফোর্থ টাইমে যে হচ্ছে মন ভরেছে। হ্যাঁ, একদম মন মতো। আচ্ছা, একটু নাভিদ ভাইয়ের মন মতো কতখানি হলো জিজ্ঞেস করি। আমরা নৌকার উপর দেখছিলাম, আমাদের 4জন কমেডিয়ান বলছিলেন, একজনের কথা একটু স্পেসিফিকলি বলতে উনি ওনার শিক্ষকের কাছে জিজ্ঞেস করেছিলেন যে আসলে কতখানি ত্যাগ স্বীকার করতে হবে। আপনি তখন অ্যাকনলেজ করছিলেন যে ত্যাগটা অনেক বড়। অফকোর্স ত্যাগ ছাড়া তো হয় না, যে বলেন না যে ইংরেজিতে একটা কথা, there is no shortcut to success। এই গল্পটা না শর্টকাট টু সাকসেসের, এখানেই আমরা ফিরবো, তবে এর আগে কিন্তু ফেরার আগে যেটা করতে চাই, নিউজের হেডলাইন্সগুলো একটু শুনে নিতে চাই। চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন ইমতিয়াজ মাশরাফি, জানিয়ে দেবে নিউজের হেডলাইন্সগুলো। শুভ সকাল মাশরাফি এবং ঈদ মোবারক। শুভ সকাল মাশরাফি, সেই সাথে আমাদের নিউজ পরিবারের সবাইকে ঈদ মোবারক। শুভ সকাল জুবায়ের, শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ জীবনের হেডলাইন নিউজে এবং সবাইকে ঈদ মোবারক। রাজধানীতে দ্বিতীয় দিনেও চলছে মৌসুমী ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের কাজ। পাশাপাশি সারা দেশ থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত হাজারীবাগ ও পোস্তার আড়তদাররা। তবে কেনা দামেও বেচতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ অনেক মৌসুমী ব্যবসায়ীর। আর আড়তদাররা বলছেন বেঁধে দেয়া দরেই কিনছেন তারা, বরং চামড়া কেনায় মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতাই দায়ী। এদিকে থেমে থেমে চলা বৃষ্টিতে ভিজে চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য দ্রুত লবণ দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে দেশের অন্যান্য স্থানেও রাত অবধি চলে চামড়া বেচা কেনা। কোরবানির পরপরই চামড়া সংগ্রহে নামেন মৌসুমী ব্যবসায়ীরা, এরপর সেগুলো নেওয়া হয় আড়তগুলোতে। তবে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।
তাদের অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্য দাম মেলেনি। এদিকে চামড়া পাচার রোধে ছিল হিলি, সাতক্ষীরা ও বেনাপোল সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি ও স্বস্তিতেই ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। বলেন, ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলামের ক্ষতি করছে উগ্রবাদীরা। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান শেখ হাসিনা। গতকাল গণভবনে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় এখনও উদ্ধার কাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে, এখনও ১০ জন নিখোঁজ আছে। এদিকে ঘটনা তদন্তে ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ভোরে ট্যাম্পাকো নামের ওই কারখানায় আগুন লাগে। হিলারি ক্লিন্টনের অনুপস্থিতিতে ডেমোক্র্যাট দলের হয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো হেভিওয়েট নেতারা। ফিলাডেলফিয়ার নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ওবামা বলেন, হোয়াইট হাউসের মসনদে বসার জন্য হিলারির চেয়ে উপযুক্ত কোনো রাজনীতিক নেই। নিন্দুকদের সমালোচনা উড়িয়ে দিয়ে জানান, দলীয় প্রার্থী শারীরিকভাবেও পুরোপুরি সক্ষম। কিছুদিনের মধ্যেই হিলারি প্রচারণায় ফিরবেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রবেশের অপেক্ষায় রয়েছে ত্রাণবাহী গাড়ির বহর। সরকারের অনুমতি পেলেই আলেপ্পো ও ইদলিবের উদ্দেশ্যে রওনা দেবে জাতিসংঘের এসব ট্রাক। বুধবার প্রথম প্রহরেই ত্রাণ সরবরাহকারী ট্রাকগুলো আলেপ্পোতে প্রবেশ করতে পারবে বলে আশা করছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টিফান দা মিস্তুরা। সেখানে ২.৫ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে। রুনিয়া, জুবায়ের। ধন্যবাদ মাশরাফি আমাদেরকে নিউজের হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য এবং আমাদের নিউজ পরিবারকে শুভ সকাল। একদম তাই। অতিথিদের কাছে ফিরে যেতে চাই। নাভিদ ভাই, সাকসেসের কথাটায় থামিয়ে দিয়েছিলাম, একটু জানবো। ওই যে ছেলে, ওই যে যার কথা শুনছিলাম, তিনি বললেন যে একটা ত্যাগ স্বীকার করতে হয়। আপনিও করেছেন, এই যে লাক্সারিয়াস লাইফ ছেড়ে এসে একটা ভিন্ন ধারা প্রতিষ্ঠা করার চেষ্টা করা। হ্যাঁ, মানে যেটা বলছিলাম যে কোনো শর্টকাট নেই সাকসেসের, কিন্তু পরিশ্রম করতে হবে সব কিছুই। কিন্তু পরিশ্রমটার মধ্যে যেন আনন্দ থাকে, নাহলে হবে কি যে একটা সময় বার্ন আউট হয়ে যাবে, যে আর ভালো লাগছে না, আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু পরিশ্রমটাও যেন আনন্দের হয়। আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, এইচএসসি পরীক্ষা দিই, সবাই তো অনেক পরিশ্রম করছে, ছেলেমেয়েরা লেখাপড়া করছে, কিন্তু এটাও যেন আনন্দের হয়। সমস্যাটা হয় যে যখন আমরা ওই পরিশ্রমটাকে আনন্দ থেকে দূরে নিয়ে যাই, তখনই সমস্যাটা হয়। এটাই আমার একটা কথা, পরিশ্রম করতে হবে, কিন্তু এটার মধ্যেও আনন্দ থাকে। কিন্তু এটাকে যদি কেউ প্রফেশন হিসেবে নিতে চায়, কতখানি ওয়াইজ ডিসিশন হবে? ওয়েল, এগেন এটা হলো যে সবই আপেক্ষিক। কারণ ধরেন স্ট্যান্ড আপ কমেডি করা কিংবা গায়ক হওয়া বা শিল্পী হিসেবে যদি এটাকে প্রফেশন হিসেবে নেওয়া, এটা একটা কিন্তু উদ্যোক্তা। এখানেও কিন্তু রিস্ক আছে, হতেও পারে, নাও হতে পারে, তাই না? যদি হয় গ্রেট, আর যদি না হয় তখন কোয়েশ্চেন হলে আচ্ছা কেন করলাম এটা। তো অবভিয়াসলি রিস্ক আছে, কিন্তু এগেন আমাকে যদি রিয়েলি প্রফেশন হিসেবে নামতে হয়, আমাকে কিন্তু খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে ঠিক আছে, আমি একটা সার্ভিস প্রোভাইডার, একটু আগে যেটা বললাম, তাহলে আমার সার্ভিসটা কি ওরা নিবে কিনা, এবং ওরা নিবে কিনা এটা কিন্তু স্ট্র্যাটেজাইজ করতে হবে। আমাকে প্রজেকশন করতে হবে যে হ্যাঁ, আমি এই ধরনের কমেডি করব, তাহলে এরা শুনবে, এরা শুনলে এই ধরনের মার্কেট হবে, এই ধরনের আমার রেভিনিউ আসবে, তাহলেই আমার এটাকে এটা সাস্টেইনেবল করতে পারবো। নাভিদ বাবু, একটু তাহলে আমাদের পরিবারের কথাটাই আসতে চাই, যে আমাদের পরিবারগুলো কি ওই ভাবে এটাকে গ্রহণ করতে পারবে কিনা, ওই মানসিকতা কি এসছে কিনা আমাদের পরিবারের মধ্যে? এগেন এটা তো খুব গতানুগতিক কিছু না, তাই না? এখন আপনি যদি হঠাৎ করে বলেন যে আমি কমেডিয়ান হব, এটা খুবই রিস্কি তো বটে, ওরা অ্যাকসেপ্ট করবেন না। এটা কিন্তু স্বাভাবিক। কারণ আমারও যদি ছেলে বা মেয়ে এসে বলে আমি এখন কমেডিয়ান হবো, আমার কিন্তু 10 বার চিন্তা করতে হবে এটা লজিক্যাল কিনা, তুমি সত্যি। কারণ একদিনে হবে না। ইঞ্জিনিয়ার হলে, ডাক্তার হলে আপনি পাস করার সঙ্গে সঙ্গে আপনার চাকরি, একটা মোটামুটি স্টেবল ফিউচার, কিন্তু বা এটা হলে তো কোনো গ্যারান্টি নেই আজকেই হবে, এরকম 30 বছর পরেও হবে কিনা গ্যারান্টি নাই। একটা রোড ম্যাপ থাকে, এটা আসলে তো কিছুই নেই। এটা রোড ম্যাপ নাই, এটা নেমে গেছেন, নেমে এখন রাস্তা তৈরি করার বিষয়। কিন্তু আবার অন্যভাবেও যদি দেখি, সাকিব আল হাসানও বলতে পারতো যে আমি চাকরি করব, ক্রিকেট খেলবো, তাহলে আমরা হয়তো সাকিব আল হাসানকে পেতাম না। ইন্টারেস্টিং। আমরা আশা করব আমাদের পরিবারগুলো এরকম মানসিকতার তৈরি হবে। এবং যেহেতু পরিবারের কথা এসেছিল, একটু পরিবারের ঈদের উদযাপনটা দেখতে চাই, সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী সামির সাথে। এবং চলে যেতে চাইছি বাড্ডায়, উত্তর বাড্ডায়, যেখানে আছে সামি একটি যৌথ পরিবারে। যে পারিবারিক বন্ধনটা এই মুহূর্তে আমরা ওখানে দেখতেছি, কিছু হাসি মুখও দেখা যাচ্ছে সামির সাথে। শুভ সকাল সামি, এবং ঈদ মুবারক। ঈদ মুবারক সামি।
ঈদ মোবারক এবং শুভ সকাল জুবায়ের, রুনিয়া এবং সেই সঙ্গে নাবিদ ভাইকে, এবং সেই সঙ্গে ঈদ মোবারক এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে। আসলে একটা অসম্ভবকে সম্ভব করার কাজ আমি করছিলাম, তা হচ্ছে আমার পাশে যে দুজন ভদ্রলোক তাদেরকে শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে কাছাকাছি রেখে দেওয়ার যে কাজটা, সেই কাজটা করছিলাম। আর নাবিদ ভাই, আপনার উত্তরসূরি হওয়ার প্রাকৃতিকভাবে ক্ষমতা এই দুজনের মধ্যে ভালো মতো রয়েছে। এখন ঠান্ডা করে রেখেছি, কিন্তু যখন ছেড়ে দিব কি হবে জানি না। তবে যেটি আমরা বলছিলাম যে আমরা একটি যৌথ পরিবারে আছি। আসলে আমরা কিন্তু সাম্প্রতিক সময় যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে, পারিবারিক বন্ধন ছিন্ন হচ্ছে, সব থেকে কিন্তু একটা ব্যতিক্রম উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমার পাশের পরিবারটি। এখানে এই পরিবারটিতে তারা প্রত্যেকে একসঙ্গে প্রত্যেকটা উৎসব, আমি যদি এ পাশ থেকে একটু পরিচয় করে দিই, এই পরিবারের এই দুজন মানুষের কিন্তু একই সময়ে জন্ম হয়েছিল। এই দুজন যমজ ভাই, তারা রয়েছেন একই পোশাক পরিহিত অবস্থায়। একটু জানতে চাইবো, তা হচ্ছে যে আপনাদের কি জ্বর একসঙ্গে আসে? কাছাকাছি সময় হয় আর কি, একসঙ্গে না হলে একদিন আগে পরে এরকম সময় হয়, আগে পরে যখন মন মেজাজ খারাপ হয়, দুজনের কি একসঙ্গে মন মেজাজ খারাপ হয়? আসলে মেন্টালিটি অনেক সময় বোঝা যায় যে আসলে আমার হলে ওরও মেন্টালিটি খারাপ হয়ে যায়, এটা বোঝা যায়। অনেক সময় আমাদের ডায়লগটাও একই রকম হয়ে যায়। আমি যদি একটা মেজাজ খারাপ করে আম্মাকে একটা কথা বলি, মিনিট পরে ও আসলো, ও এসে একই ডায়লগই দেয়। ব্যাপারটা বুঝলাম, এটা আমাদের প্রায় হয়। আচ্ছা, তবে আমরা যেটি আসলে বলছিলাম যে প্রত্যেকটা উৎসব তারা একসঙ্গে, এবং এই পরিবারটার কথা যদি বলি, তবে এই পরিবারের 3 ভাই 1 বোন এবং তাদের সন্তান-সন্ততি যারা রয়েছেন, এবং প্রত্যেকটা উৎসবের সময় একত্র হয়ে যান। তারা যেখানেই থাকুন না কেন, তারা সবসময় পবিত্র ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা তারা একসঙ্গে উদযাপন করেন। আমি একটু বড় ভাইয়ের কাছে আসবো। ভাই, শুভ সকাল এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু কি শেয়ার করবেন বিষয়টা? পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে একসঙ্গে ঈদ উদযাপন করেন, যেটা এখনকার সময়ে চিন্তা করলে কিন্তু একটা উজ্জ্বল ব্যতিক্রম দৃষ্টান্ত। পুরো পরিবেশটা কেমন লাগে? না, এটা তো আসলে মানে বর্ণনা করে শেষ করা যাবে না। তো এই ধরনের ইয়েতে আমরা যেমন সময়ে কিন্তু আমরা একই সঙ্গেই থাকি। যেমন ওই ঈদ পার্বণেই যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে পরিবারের টানে বিভিন্ন জন বাইরে থেকে এসে একটা জায়গায় মিলিত হয়। তো আল্লাহ পাকের ইচ্ছায় আমরা সব সময় একই সঙ্গেই থাকছি। প্রতিদিন রাতে আমাদের একসঙ্গে দেখা হচ্ছে, প্রতিদিন সকালে আমরা যার কাজে বেরিয়ে যাচ্ছি। আর উৎসবের সময় যেটা হচ্ছে যে আমাদের দায়িত্বগুলো অনেক ইজি হয়ে যায়, কারণ এক একজন এক এক রেসপন্সিবিলিটি নিয়ে নেই। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে উৎসবটা খুব ভাবে তার রূপ লাভ করে। একটু আঙ্কেল আন্টির কাছে তো আসবো, একটু সবচাইতে কঠিন দায়িত্ব যাদের পালন করতে হয় আসলে ভাবিদের কাছে একটু আসতে চাইবো। তা হচ্ছে যে ছোট ভাবি, একটু বড় ভাবি, আচ্ছা ছোট ভাবি, ছোট ভাবির কাছে প্রথমে আসবো। তা হচ্ছে যে আপনি তো সর্বশেষ এসেছেন এই পরিবার, এই যে একসঙ্গে সবাই উৎসব উদযাপন করছে বা সব সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আপনার জন্য কতটুকু কঠিন ছিল বা কতটুকু সহজ ছিল মানিয়ে নেয়া? একদম ইজি ছিল, কারণ এরা সবাই সমস্যা হয় নাই, এসে সবার সাথে একসাথে মানে সুন্দর করে থাকতে পারছে, একসঙ্গে সবার সঙ্গে সুন্দর করে থাকতে পারছেন। একটু ভাবি আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে একটা সুন্দর পরিবেশ, সবার সঙ্গে সবার মিলেমিশে থাকাটা আপনার একদম ভেতর থেকে কেমন লাগে? খুবই ভালো লাগে অবশ্যই, কারণ আমরা সবাই একসাথে একসাথে থাকবো ইনশাল্লাহ। মানে হাসি, আনন্দ, কষ্ট, দুঃখ সবকিছু শেয়ার করি। যে কোনো সমস্যা হলে, মন খারাপ হলে আরেকজনের সাথে, মানে আমার যার সাথে শেয়ার করছি, এটা আজকে এরকম হলো, এটার জন্য খুব মন খারাপ লাগছে, বা অফিসে কোনো সমস্যা হলে শেয়ার করি, বরং কষ্টটা হালকা হয়ে যায় এটার জন্য। আমার শাশুড়ি, মানে সবাই খুব হেল্পফুল, সবাই খুব করে, তো এর জন্য খুব ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে। ভাবে আপনি একটু ছোট্ট করে আপনার অনুভূতিটা বলবেন। আমার অবশ্যই ভালো, যেহেতু আমি বড়, সবাইরে নিয়ে থাকতে আমি পছন্দ করি, সবাইরই ভালো লাগে, আর ফ্যামিলি সবাই ভালো, মোট কথা। ভাবি একটা বিষয় বলেন, তা হচ্ছে আপনি যখন এসেছিলেন এই পরিবারটাতে, এখনকার যে অবস্থাটা, মানে এই মাঝখানের সময়টা বা এই সময়টা কেমন লাগে আপনার কাছে? যে যখন থেকে এখনকার পার্থক্যটা অনেক বেশি, নাকি এখন আর না? এখন তো অবশ্যই মজা, এখন সবার সদস্য বেশি হয়ে গেছে, তখন তো আমি একাই ছিলাম আর ওরা ছিল 2 জন শুধু, তারপরে এরা আসছে, ছেলে মেয়ে হয়েছে, অবশ্যই ভালো। তো ছেলে মেয়ে নিয়ে একটু ঝামেলা হয়, তবুও ভালো, আনন্দেই থাকি আমি। অসংখ্য ধন্যবাদ ভাবি। আমি একটু শেষের দিক একটু আঙ্কেল
সুন্দর একটা পরিবার আপনার, এবং এত বছর ধরে আপনারা দুজন এই পরিবারটাকে মেনটেন করে যাচ্ছেন, আপনাদের কাছে কেমন লাগে পুরো বিষয়টা যে সবাই ঈদ বা যে কোনো উৎসব একসঙ্গে উদযাপন করে? ভালো লাগে, আমরা তো সবাই একত্রেই আছি, কাজেই কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আসলে আমরা শেষ করার আগে আমরা শেষ করার আগে এই ব্যাপারটি হচ্ছে যে পারিবারিক বন্ধনটা এই পরিবার যতটা দৃঢ়, এটা পুরো ব্যাপী ছড়িয়ে যাক, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, তাহলে দেশটাও সুন্দর হবে, বিশ্বটা সুন্দর হবে। এই প্রত্যাশা করছি। এখান থেকে বিদায় নিচ্ছি, ফেরত যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ স্বামী আমাদেরকে এরকম একটা পারিবারিক বন্ধন দেখানোর জন্য, কারণ আসলে কিন্তু এখনকার সময় কিন্তু এরকম দেখাই হয় যায় না যে পুরো পরিবারের সব ভাই বোন একসাথে থাকছে। এবং সেই সাথে একটু নিয়ে আমি দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই, আমাদের আসলে কারিগরি মানে ত্রুটির কারণে আপনারা হয়তো ক্লিয়ারলি শুনতে পারেননি, এই জন্য আমরা খুবই দুঃখিত, ব্যান্ডউইথ স্বল্পতা ছিল কিছুটা, তবুও আমরা মেসেজটা পেয়েছি পরিবারের কাছে। নাভিদ ভাই একটা কোশ্চেন ছিল খুব ইন্টারেস্টিং। না আমি অফের জিজ্ঞেস করেছিলাম কিন্তু অন এয়ারে বলবো কিনা না, কিন্তু এটা সত্যি চমৎকার যে এখানে একসাথে ওনারা থাকেন। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে আচ্ছা এখানে জমজ ভাই আছে দুজন, হ্যাঁ, তো ওদের ভাবিদের কাছে প্রশ্ন যে আই হোপ জামাই আবার কোনো মিক্স মানে কনফিউশন না থাকে, সেটাই। কারণ আইডেন্টিক্যাল টুইন্স দেখে, এই জন্য মনে একজন টুপি পরা ছিল, যাতে বলে ও আচ্ছা টুপি তুমি আমারটা, এরকম আর কি। আমার এটাই কিন্তু মনে হচ্ছে যে টুপি পরে তিনি নিজেকে একটু আলাদা করে রাখেন, সারাদিন মানে টুপি পরে থাকে, অথবা গোসল করতে চান তখন টুপি পরে থাকতে হবে, জাস্ট ইন কেস। সাবি মিস করে গেছে, নিঃসন্দেহে সাবি থাকলে এখন একটা যথার্থ উত্তর পেতাম আমরা ভাইদের কাছ থেকে। যে হোক, যেহেতু অনেকক্ষণ অনেক আড্ডা হচ্ছে, এই মুহূর্তে মনে হয় একটু যদি গান শোনা যেত তো। আচল, আচ্ছা একটা যেটা আমার লেখা শুরু করা মানে কোথাও গায়নি। আচ্ছা আজকে প্রথম আমরা শুনতে পাচ্ছি এক্সক্লুসিভলি অন যমুনা টেলিভিশন। একদম ওকে। আমি পিকো আনি নাই একদম। দেখেছি আমি তাকে দূরে দূরে তাকিয়ে, কত না আশা জুড়ে থাকে হৃদয়ে। দেখেছি আমি তাকে দূরে দূরে তাকিয়ে, ও কত না আশা জুড়ে থাকে হৃদয়ে। তবে কেন সে আড়াল থেকে উকি দিল আমারই মনে, না শিখে সাঁতার আমি প্রেম সাগরে। তাকে না দেখলে আমি পাগল পাগল হয়ে খুঁজে বেড়াই তাকে, দিশেহারা হয়ে তার হাসির মায়া জালে আমি বিষাক্ত। তাকে না দেখলে আমি পাগল পাগল হয়ে খুঁজে বেড়াই তাকে, দিশেহারা হয়ে তার হাসির মায়া জালে আমি বিষাক্ত। কেন যে বলি না হৃদয়ে যাচ্ছে, লুকিয়ে রাখলে চোখ কথা বলে। কেন যে বলি না হায় হৃদয়ে যাচ্ছে, লুকিয়ে রাখলে যে চোখ কথা বলে। তবুও কেন দেখো না আমায়, আমার চোখের কথা রয়েছে তোমার এত কাছে, তবু খোঁজো কাকে অযথা। তবে কেন সে আড়াল থেকে উকি দিল আমারই মনে, না শিখে সাঁতার আমি প্রেম সাগরে। তাকে না দেখলে আমি পাগল পাগল হয়ে খুঁজে বেড়াই তাকে, দিশেহারা তার হাসির মায়া জালে আমি বিষাক্ত। তাকে না দেখলে আমি পাগল পাগল হয়ে খুঁজে বেড়াই তাকে, দিশেহারা তার হাসির মায়া জালে আমি বিষাক্ত। তার হাসির মায়া জালে আমি বিষাক্ত। তার হাসির মায়া জালে আমি বিষাক্ত।
কাকে নিয়ে লিখেছে এটা জানো, তবে এই মুহূর্তে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আড়াল থেকে আরো একবার আলোতে আসবো, স্টে টিউনড, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহা জুবাইয়ের সাথে আছি, সাথে আছে রুনিয়া এবং আঁচল। তুমি তো যৌথ পরিবারে থাকো। হ্যাঁ। কে কে আছে পরিবারে? বাবা, মা, আপু, আমি, নানু, মামা, মামি। বাবা, গানের সবচেয়ে বেশি ফ্যান কে পুরো ফ্যামিলিতে? আমার আব্বু আম্মু তো গান করেছে, আমার বাবা। তোমার গানের ফ্যান কে? আমার গানের ফ্যান, আমি তো সারাক্ষণই গান গাইতে থাকি। ওরা আর কি আমার বলে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, সো ওরা আর কি কারেকশন করে আর কি, মানে সবাই তো পছন্দ করে। লাস্ট যে গানটা শুনলাম সেটা কাকে নিয়ে লেখা হয়েছে সেটা জানতে চাবো না, কিন্তু এটা সুর তুমি কয়বার পাল্টেছো? তোমার তো কোনো কিছু পছন্দ হয় না? আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা আমি একবার বানিয়ে রেকর্ড করে রেখে দিয়েছি, আচ্ছা পরে মুড হলে আবার করব। দেন পরেরটা কিছুদিন আগে শেষ করেছে আর কি, বেশি দিন হয়। এখন এইটা হচ্ছে এটা পারফেক্ট, এটা কিছু চেঞ্জ করব না। এটা কারণ আমরাও তিনজন বলছি এটা পারফেক্ট আছে, এটাকে এভাবেই ছেড়ে দাও, আর এটাকে আটকে রাখার দরকার নেই। অসম্ভব ভালো হয়েছে কিন্তু। থ্যাংক ইউ। একটু নাভেদ মাহমুদ, আপনার কাছে ফিরে আসতে চাই। স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আজ জানবার চেষ্টা করেছি, আপনার কাছ থেকে বুঝবার চেষ্টা করেছি, যেহেতু একদম মেইন স্ট্রিমে এসে আপনি এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছেন। আপনার দৃষ্টিতে কি কি মনে হয় যে কি কি স্টেপ নিলে আসলে উই ক্যান রিয়েলি প্রডিউস সাম ভেরি গুড স্ট্যান্ড আপ কমেডিয়ান্স? ওয়েল, প্রথমত হলো যে স্ট্যান্ড আপ এক্সপেরিয়েন্স থেকে এক্সপেরিয়েন্সও যদি একটু বলেন। আমার এক্সপেরিয়েন্স হলো যে সত্যি কথা হলো যে স্টেজে উঠতে হবে, আর কিছু না। কারণ এখানে যদিও অনেকে বলে গ্রুমিং, অনেকে বলে কোচিং, ট্রেনিং, সত্যি কথা বলতে যে কিছু টিপস দাও, এর বেশি কিন্তু নাই। তারপরে নিজেকেই স্টেজে উঠতে হবে, কারণ আপনার ব্যক্তিত্বটাকে স্টেজে আনবেন। সুতরাং যেখানেই সুযোগ হবে স্টেজে উঠে যদি মানুষের সামনে কমেডি করার সুযোগ আসে, আমি বলবো করবেন। কারণ গান যেমন রেওয়াজ করা যায় একা একা, কমেডি একা একা রেওয়াজ করা যায় না। ওই স্টেজে উঠেই আমাকে অডিয়েন্স সামনে করতে হবে, ওদের রিয়াকশন দেখতে হবে, এবং তারাই সেটি হবে মেজারমেন্ট যে আমি ঠিক করছি কিনা। আচ্ছা, যদি কমেডি সেক্টরটাকে আমি আপনাকে বলি যে আপনি যদি আপনি একটা ভবিষ্যৎ দেখতে চান, বা এখন যে অবস্থাতে আছে সেটা থেকে ভবিষ্যৎটা আপনি কিভাবে কি দেখতে পাচ্ছেন? যদি আপনাকে ফোর্সি করতে চাচ্ছেন যে হ্যাঁ 30 বছর পর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বাংলাদেশের কমেডি এই একটা পর্যায়ে পৌঁছে গেছে, কোথায় দেখেন? এটা আমি দেখতে পাই যে এটা কিন্তু একদম ভার্জিন টেরিটরি, পুরো শুধু বাংলাদেশ না, পুরো এশিয়া। বাংলাদেশ বা এশিয়াতে কমেডি হলো যেটা আমেরিকাতে 1970 দশকে ছিল। আচ্ছা, সো এখন হলো একদম ভার্জিন টেরিটরি। সো কেউ যদি সত্যি ভালো করে করতে পারে এবং এটাকে সাস্টেন করে রাখতে পারে, স্কাই ইজ দ্য লিমিট। মনোপলি করতে পারবে কম্পিটিশনে আসার আগে। দ্যাটস মাই টেক। ইন্টারেস্টিং। আমরাও আশা করবো দর্শক যারা শুনছিলেন, যাদের মাঝে স্ট্যান্ড আপ কমেডি করবার ইচ্ছেটুকু আছে, তারা লালন করছেন, এগিয়ে আসবেন, স্টেজে আসবেন, নিজেদের প্রকাশ করে মেলে ধরবার চেষ্টা করবেন। অন দ্যাট নোট আজকে এখানেই বিদায় নিব, তবে বাড়ি যা ফেরার আগে একটু আঁচলের কাছ থেকে গান শুনতে শুনতে বাড়ি ফিরতে চাই। আর আপনারা যেখানেই বসে দেখছিলেন, শুনছিলেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, ইম্পর্টেন্টলি হাসতে থাকুন, কারণ যদি ঈদের উৎসব চলছে, এই খুশিকে বাদ ভাঙা করে দিন। একদম তাই। আঁচল, আমি আজম খানের পাপড়ি গানটি গাচ্ছি তোমার স্পেশাল রিকোয়েস্ট। ইয়েস ইয়েস ইয়েস। সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে, কত কথা আমি ভাবি, সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে, কত কথা আমি ভাবি, বাপরে কেন বোঝে না, তাই ঘুম আসে না, বাপরে কেন বোঝে না, তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ফিরে ফিরে, মন কি যে চায়, কাঁদে শুধু বেদনায়, বাপরে কেন বোঝে
সারা রাত জেগে জেগে সারা রাত জেগে জেগে